আপনাকে যদি বলা হয় আপনি আপনার ফেসবুক কিংবা গুগল অ্যাডসের বা আপনার মার্কেটিং বাজেট ইনক্রিজ না করেই আপনি আপনার ওয়েবসাইটের সেল ডাবল করতে পারবেন, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? ইয়েস, ভেরি মাচ পসিবল। আপনি চাইলেই আপনার Facebook কিংবা Google Ads এর বাজেটটি না বাড়িয়েও আপনার ওয়েবসাইটের সেল ইনক্রিজ করতে পারেন। আর সেই মেথডটিকে বলা হয় হচ্ছে গিয়ে কনভার্সন রেট অপ্টিমাইজেশন। সো আজকের এই ভিডিওতে আমরা ৪টা ৫টা লাইভ এক্সাম্পল দেখব যে কিভাবে আসলে ব্র্যান্ড বা আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা আসলে কিভাবে এই কনভার্সন রেট অপ্টিমাইজেশন এর মাধ্যমে আপনার Facebook কিংবা Google এর স্পেন্ড না বাড়িয়েই তারা তাদের ওয়েবসাইটের সেলটাকে ইনক্রিজ করেছে এবং কিছু অডিট এরিয়া এবং চেকলিস্ট যেই পয়েন্টগুলা বা ফ্যাক্টরগুলো আপনারাও যদি মেনে চলেন, আপনারা মেনে চললেও আপনারা আপনাদের ফেসবুক কিংবা গুগল অ্যাডস এর বাজেটটি না বাড়িয়েই আপনারা ওয়েবসাইটের সেল ইনক্রিজ করতে পারেন। সো কনভার্সন রেট অপটিমাইজেশনের অডিট এরিয়া বোঝার আগে আমাদেরকে আসলে একটু বুঝতে হবে কনভার্সন রেট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। সো কনভার্সন রেট বলতে আমরা মেইনলি বুঝি হচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার ডেতে আপনার ওয়েবসাইটে কত অর্ডার এসেছে ডিভাইডেড বাই নাম্বার অফ সেশনস, অর্থাৎ কনভার্সন রেটের ফর্মুলাটা হচ্ছে অর্ডারস ডিভাইডেড বাই সেশন। সেশনটাকে আমরা ভিজিট হিসেবেও কনসিডার করতে পারি, অর্থাৎ কোনো একটি মানুষ যখন আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো একটা পেজে গিয়ে ল্যান্ড করে বা ড্রপ হয় সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে সেশন। সেশনটা আবার এঙ্গেজ সেশনও বলে অনেকে। এঙ্গেজ সেশন বলতে বোঝায় যে অ্যাটলিস্ট 10 সেকেন্ডের ডিউরেশন অথবা মিনিমাম 2টা পেজ ভিজিট করেছে। সো পারতপক্ষে নরমাল কেসেসে আমরা আসলে কনভার্সন রেট বলতে রেগুলার সেশনটাকেই বুঝাই, অর্থাৎ ভিজিটটাকেই বুঝাই। সো কনভার্সন রেটের ফর্মুলাটা কি? অর্ডারস অর্ডারস ডিভাইডেড বাই ভিজিটস, ঠিক আছে? সো গতকালকে ধরুন আপনার টোটাল অর্ডার যদি থাকে হচ্ছে গিয়ে 100টা এবং আপনার ভিজিট যদি হয় 1000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, সেক্ষেত্রে আপনার কনভার্সন রেট কত? কনভার্সন রেট ইজ 10%। সো যাদের আজকে আপনাদের ওয়েবসাইটে এই মুহূর্তে ধরেন যাদের কনভার্সন রেট 2% আছে বা 3% আছে, এই 2%টাকে কিভাবে আসলে 4% করা যায় বা এই 3%টাকে কিভাবে 6% করা যায়, সেটার জন্য আসলে কি কি চেকলিস্ট আমরা মেনে চলবো বা কি কি অডিট এরিয়া আমরা মেনে চলবো বা কি কি অ্যাকশনস পয়েন্টস আমরা নিব, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো পুরো ভিডিওতে আমরা মেইনলি 5টা অডিট এরিয়া এবং চেকলিস্ট নিয়ে কথা বলবো এবং সবার প্রথমেরটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাবভ দ্য ফোল্ড। অর্থাৎ কোন একটি মানুষ যখন আপনার ওয়েবসাইটে আসছে বা ল্যান্ড করছে তার ফার্স্ট স্ক্রল হওয়ার আগেই তার কাছে যে ইনফরমেশন গুলো পাচ্ছে সে বা সেই ডিটেলস গুলো পাচ্ছে, সে যেন সেই ডিটেলস গুলো দেখেই এনাফ কনভিন্সড হয়ে যায় বা সে যেন ওই ডিটেলস গুলো দেখে আপনার সে অর্ডার করার জন্য রেডি হয়ে যায়, তাকে যেন একটা স্ক্রল করে নামতে না হয়। সো আমরা যদি একটা গুড এক্সাম্পল দেখি, গুড এক্সাম্পল হচ্ছে এই লা অর্গানিকার এই মিল্ক বাটারের ল্যান্ডিং পেজটি। আপনারা যদি খেয়াল করেন প্রথম স্ক্রিনেই কিন্তু মানুষজন ড্রপ হয়ে একদম তার যে প্রোডাক্টের ছবিটাও দেখছে, তার যে ইউএসপিটা মিল্ক ও বাটার গাওয়া ঘি কি এক অসাধারণ কম্বিনেশন, না অর্ডার করলে একেবারেই বুঝবেন না। সো তার যে একদম যে ইউএসপিটা এবং হুকটা সে কিন্তু অ্যাবভ দ্য ফোল্ডেই রেখেছে। ফোল্ড মানে হচ্ছে কি স্ক্রল করার আগেই। আরেকটা যদি আমি গুড এক্সাম্পল দেখাই, ধরুন আমার ফেসবুক মার্কেটিং এর যে কোর্সের যে ল্যান্ডিং পেজটা, কোনো একটা মানুষ ড্রপ হয়ে এসেলেই কিন্তু সে কোর্সের টাইটেল পেজটা দেখছে, যেখানে কতগুলো সাপোর্ট ক্লাস থাকছে তার রিভিউ দেখছে এবং কোর্সে কতজন এনরোল হয়েছে সেই জিনিসটাও কিন্তু সে ফোল্ডের আগেই দেখছে। সো আপনাকে মানুষ ল্যান্ড হলে ফোনে যেন স্ক্রল করার আগেই ফার্স্ট স্ক্রলে সে যেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে। একটা ব্যাড এক্সাম্পলও দেখাই। যেমন দিস ইজ আ ব্যাড এক্সাম্পল। যখন কোনো একটা মানুষ এই ল্যান্ডিং পেজটাতে এসে পড়ছে, সে দেখেন তার যে ভিডিওটার অর্ধেক কপাল দেখা যাচ্ছে। এখানে সবচাইতে ভালো হতো তার যেহেতু এটা একটা হিরো ভিডিওটা যদি উপরে থাকতো এবং তার যদি এত টেক্সট হেভি জিনিস যদি প্রথমেই না থাকতো, সেক্ষেত্রে আসলে আরেকটু ভিজুয়ালি অ্যাপিলিং হইতো। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যখনই আপনারা কোনো ল্যান্ডিং পেজ করবেন বা পেজ নিয়ে কাজ করবেন, ফার্স্ট স্ক্রলে যেন আপনার সোশ্যাল প্রুফ থাকে, প্রোডাক্টের ইনফরমেশন থাকে, ইউএসপিটা যেন স্ক্রল করার আগেই থেকে যায়। সো এটা করলে আপনার মোটামুটি একটা কনভার্সন রেট এটা বাড়ার চান্সেস আছে। পরবর্তীতে আমরা যদি একটা দেখি এবং হিট ম্যাপ এবং স্ক্রল এরিয়া, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা ওয়েবসাইট ম্যানেজ করেন আমি আপনাদের এখনই সাজেস্ট করবো আপনারা এই হটজার, ঠিক আছে, এই হটজারটা ইউজ করবেন। এই হটজারটা খুব সহজে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, আপনারা কাস্টমারদের রেকর্ডিং দেখতে পারবেন, তারা আপনার ওয়েবসাইটে কি অ্যাকশন নিচ্ছে। দেখেন এই পার্টিকুলার একটা কাস্টমার 32 মিনিট ছিল, এই কাস্টমারটা 4 মিনিট ছিল। সো সে আপনার এই ওয়েবসাইটে কি অ্যাকশন নিচ্ছে, কিভাবে অ্যাকশন নিচ্ছে, এই পুরো জিনিসটা কিন্তু আসলে এখানে বোঝা যাচ্ছে। সো এটা বুঝে আপনি 2-3টা যদি 4টা 5টা যদি আপনি রেকর্ডিং অ্যানালাইসিস করেন, তাহলেই কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কোথায় ডিস্যাটিসফাই হয়ে বের হয়ে যাচ্ছে বা কোন জিনিসটা এমন অনেক সময় হয় যে তারা
মিসক্লিক করে বা এমন জায়গাতে ক্লিক করে যেটাতে আসলে যে বাটনটা আসলে কাজই করে না। সো এইরকম জায়গাগুলো দেখবেন যে আপনারা কোথায় বাগ আছে বা কোথায় কনফিউজড কাস্টমার, এই জিনিসগুলা বুঝা যাবে, হ্যাঁ? সো বারবার মনে করেন কোন ধরনের প্রোডাক্টগুলা কাস্টমার বেশি চেক করছে বা টাইম বেশি স্পেন্ড করছে, এটা কিন্তু আপনাকে একটা ভালো একটা ইনসাইট দিবে। অর্থাৎ আপনারা এই হটজারটা ইন্টিগ্রেট করবেন, ইন্টিগ্রেট করে আপনাদের রেকর্ডিংটা দেখবেন। এর পাশাপাশি হিট ম্যাপিং ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখতে চান যে কোন একটা পার্টিকুলার পেজে আপনার হচ্ছে গিয়ে কোথায় কতটুক পর্যন্ত স্ক্রল করছে। যে ধরুন আমরা যদি হোম পেজটাতে আসি, আমরা একটু দেখতে পারবো যে হোম পেজে আসলে এই কাস্টমার বা এই ওয়েবসাইটে মানুষজন কোথায় ক্লিক করছে। আমরা যদি ফোনে যাই দেখেন আমরা হিট ম্যাপ দেখতে পাচ্ছি যে তারা আসলে কোথায় ক্লিক করছে, কোন জায়গাতে বাটন ক্লিক করছে। তারা দেখেন এই শপে ক্লিক করছে, এই মেনুতে ক্লিক করছে, নিউতে ক্লিক করছে। এগুলো আমরা দেখতে পারি। হিট ম্যাপ দেখতে পারবি। তো এরপর ধরুন আমরা যদি স্ক্রলে যাই, দেখুন আমরা স্ক্রলে আসলে স্ক্রলও দেখতে পারবো যে এই যে লাল পর্যন্ত হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ এই পর্যন্ত আসে। এখন কোথায় এসে আসলে চলে যায় দেখেন এর নিচে কিন্তু আস্তে, আস্তে মানুষ আর নামে না, হ্যাঁ? এরপরে মানুষ আর নামে না। সো আপনাকে আসলে দেখেন এই ফার্স্ট এই রেড জোনটাতে আসলে আপনাকে আপনি যে প্রপার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আসলে দেখতে হবে। এটা আপনারা ঘাটাঘাটি করবেন হিট ম্যাপ দিয়ে। হিট ম্যাপ দিয়ে আসলে অনেক সুন্দর ডিসিশন নেওয়া যায়। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমি যেটা দেখছিলাম আমার যখন এই এড টু কার্ট বাটনটা নিচের দিকে ছিল, মানুষজন আসলে এই বাটনটা ক্লিক করছিল কম। সো বাটনটাকে যখন আরেকটু উপরের দিকে তুলে দেওয়া হয়েছে, পিপল স্টার্টেড ক্লিকিং দিস বাটন মোর। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হিট ম্যাপ এবং স্ক্রল এরিয়ার পর আরেকটা যেটা হচ্ছে যে চেক আউট এক্সপেরিয়েন্স ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। সো দেখেন, আগে আমরা একটা ভুল এক্সাম্পল দিয়ে শুরু করি। আ এটা একটা কোর্স একটা কিনবে একটা মানুষ। সে যখন চেক আউটে যাচ্ছে বা তার যখন চেক আউট যে পেজটাতে যাচ্ছে, এখানে দেখেন a lot of information, first name, last name, country, street address, town, district, postcode, phone number, email address, blah 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 blah. Bhai, people don't need so much information to purchase a course. They only need email address, first name, first name, phone number. That's more than enough. বাট আপনি যখন কাস্টমারকে অনেক বেশি ইনফরমেশন চাবেন, মানুষ কিন্তু এই কনভার্সন রেটে এসে অপটিমাইজ হবে না। আপনারা যদি ধরেন আমি আমার কোর্সের চ্যাপ্টারটা যদি বা ইয়াটাও যদি দেখাই, আপনি যখন এখান থেকে অ্যাড টু কার্ট করে যখন প্রসেস করবেন, জাস্ট ৩ টা স্টেপস আপনাকে আসলে কমপ্লিট করতে হবে। বা জাস্ট ৩ টা, যেমন আপনাকে এখানে আপনার নাম, ফোন নাম্বার, দ্যাটস ইট আপনাকে দিয়ে দিতে হবে। সো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আবার আমি যদি আরেকটা দেখাই, আরেকটা চেকআউট পেজের এক্সপেরিয়েন্স দেখাই। যেমন ধরুন যে এই চেকআউট পেজটি আপনি যখন চলে যাচ্ছেন বা এটা Shopify এর ডিফল্ট চেকআউট পেজ যখন যাচ্ছেন, এখানে দেখেন আপনার হচ্ছে গিয়ে এটা আছে। আবার আমি যদি আরেকটা দেখাই, সো আমরা ধরুন যখন একটা চেকআউটে আসলাম, দেখেন এই জায়গাটাতে ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, ফার্স্ট নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে, কান্ট্রি চাচ্ছে, ঠিক আছে? সো অনেক সময় এই ব্র্যান্ডটা না হয় প্রিমিয়াম ব্র্যান্ড, মানুষ সবারই আসলে ইমেইল থাকবে বা অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে ইমেইল অ্যাড্রেসটা থাকে না। তো সেই সকল ক্ষেত্রে আপনাকে এই জায়গাটাতে আসলে ইমেইল অথবা ফোন নাম্বার এইটা আপনাকে আসলে দিতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার এই যে এই জায়গাটাতে ফার্স্ট নেম, লাস্ট নেম অনেকে হয়তো নাও বুঝতে পারে। এই ফার্স্ট নেমটাকে আসলে দেখেন মিস্টার, মিসেস এভাবে করে দিতে হবে। ঠিক আছে? দিয়ে আপনাকে এই যে ইংলিশ গুলাকে আপনি বাংলাতে কনভার্ট করে নিবেন, যেটা আসলে Shopify খুব সহজেই করা যায়। এই অ্যাপার্টমেন্ট, স্যুট এটসেট্রা এরকম না দিয়ে আপনারা যেটা করতে পারেন, এই জিনিসটাকে বাংলাতেই আপনি হচ্ছে গিয়ে দিয়ে দিবেন বা অপশনাল করে দিবেন। সো মেইন কথা হচ্ছে আপনার এই চেক আউটের জার্নিটা অনেক বেশি সহজ করতে হবে। এরকম বেশ কিছু আদার পেজেস ঘাঁটবেন, আদার্স ব্র্যান্ডরা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা দেখবেন এবং যতটা সহজ করা যায়। ইমেইল অ্যাড্রেস অনেকের কাছে নাই থাকতে পারে। সো ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেসের একটা অপশন দিবেন। ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে আপনার এখানে দেখেন আবার ফোন নাম্বার। সো জিনিসগুলো একটু ফিল্ড গুলো একটু বাংলায় দেওয়ার চেষ্টা করবেন। ইভেন ফর হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাজ ওয়েল। আমরা যদি এই ইয়াটা একটু দেখি, দেখেন এখান থেকে যদি আমরা অর্ডার করতে দেখেন আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ভেরি ইজি। ঠিক আছে? জাস্ট উইদিন আ ফিউ ক্লিকস এর ব্যাপার। অনেকে আবার Shopify এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে করে, যেটা হচ্ছে গিয়ে আপনার রিলিজ ইট সিওডি ফর্ম বলে। তো সেটার মাধ্যমেও চাইলে আপনারা করতে পারেন। করলে যেটা হয় ওই ক্ষেত্রে আবার একটু ফেক অর্ডারটা বেড়ে যায়। বাট ইররিলেভেন্ট ইনফরমেশন চাওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এরপরে যেটা হচ্ছে সোশ্যাল প্রুফ এবং প্রোডাক্টের ডিটেইলস। সোশ্যাল প্রুফ ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আপনি আপনার একটা প্রোডাক্ট একটা মানুষ কিনবে, সে আসলে কেন কিনবে? আপনার যদি এখানে সে যদি রিভিউ না দেখে, কতজন এনরোল হয়েছে, এই জিনিসগুলো যদি না দেখে, সেক্ষেত্রে কিন্তু সে আসলে কিনতে চাবে না। ইভেন ফর এন এক্সাম্পল ফর দিস প্রোডাক্ট, হ্যাঁ? যেমন ধরুন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, এই প্রোডাক্টের আসলে আপনার
রিভিউ আছে কিনা, মানুষজন আসলে রিভিউ দেখতে চায়। যদি প্রোডাক্টের আসলে রিভিউ থাকে, যেমন ধরুন যে এই প্রোডাক্টটাতে ২৩ টা রিভিউ আছে। দিস ইস আ সোশ্যাল প্রুফ। সো আপনার প্রোডাক্টে আসলে অথেন্টিক রিভিউজ থাকতে হবে এবং সবচাইতে ভালো হয় এমন যদি অপশন করা যায় আপনার এই প্রোডাক্টে আসলে কতজন পারচেজ করেছে, যেমন ২৩ টি রিভিউ এসেছে। সো এই রিভিউ ট্রাস্টেড বাই থাউজেন্ডস অফ হ্যাপি কাস্টমার, এখানে থাউজেন্ডস অফ না দিয়ে যদি এক্সাক্ট নাম্বারটা যে কত পারসেন্ট হ্যাজ পারচেজ দিস প্রোডাক্ট, ঠিক আছে? এরকম যদি একটা নাম্বারস দেওয়া যায় সেক্ষেত্রে জিনিসটা কিন্তু আরো ভালো। আপনারা যদি দারাজে খেয়াল করেন, দারাজে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটা রিবানা আমরা যদি এক ধরনের একটা রিবানার একটা প্রোডাক্ট যদি আমি দেখি, কোকোনাট অয়েলটা যদি দেখার চেষ্টা করি, যেমন এই পার্টিকুলার কোকোনাট অয়েলটাতে কিন্তু দেখেন আপনার প্রায় আ সা ৫,৫০০ অলমোস্ট ৫,০০০ এর মতো হচ্ছে গিয়ে রিভিউজ আছে। ঠিক আছে? সো ৫,০০০ এর মতো রিভিউজ আছে এবং দেখেন সোশ্যাল প্রুফ, শিপ অন টাইম। সো এই যে ইনফরমেশন গুলা, অনেকগুলা রিভিউজ আছে, কোয়েশ্চেনস আছে, এগুলা কিন্তু একটা সোশ্যাল প্রুফ দেয়। মানুষ কিন্তু সোশ্যাল প্রুফ আসলে অনেক পছন্দ করে। আপনার পেইজে গিয়ে যদি কোন সোশ্যাল প্রুফ না থাকে, যেমন এই জায়গাটাতে, এই পেজটাতে আসলে দেখেন কোন সোশ্যাল প্রুফ কিন্তু নেই। কোন রিভিউজ নেই, কোন কাস্টমারের কোন ইনফরমেশন নেই। সো এই জায়গাটাতে কিন্তু আসলে কিছু রিভিউজ থাকা উচিত ছিল। কাস্টমারের ফিডব্যাক থাকা উচিত ছিল। কাস্টমারের ফিডব্যাক, রিভিউজ, টেস্টিমোনিয়ালস থাকলে কিন্তু মানুষজন আরেকটু ট্রাস্টেড হতো। সো এই পয়েন্টটা আপনাদেরকে ফোকাস করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পেজ স্পিড। সো একটা প্রোডাক্টের পেজে আপনারা যখন নিবেন, নিয়ে হচ্ছে গিয়ে Google স্পিড টেস্ট, ঠিক আছে? স্পিড টেস্ট একটা হচ্ছে গিয়ে আপনার পেজ আছে, সেইটা না, এই যে পেজ স্পিড টেস্ট এটাতে। এটাতে এসে আপনারা আপনাদের পেজেরটা, ল্যান্ডিং পেজের স্পিডটা দেখে নিবেন। সবসময় চেষ্টা করবেন আপনারা যে ছবিগুলা ইউজ করছেন, এই ছবিগুলো যেন ওয়েবপি ফরম্যাটে হয়, ছবির সাইজ যেন ১০০ কিলোবাইটের নিচে হয়। সো এখান থেকে পেজ স্পিড দেখে আপনারা মোবাইল এবং পিসি দুটার ক্ষেত্রেই 75 এর উপরে আসলে থাকতে হবে। যেমন আমার এই ফোনের যেটা, আমার ফোনে আসলে পারফরম্যান্স আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। আচ্ছা, একটা ভাইটালস ফেল হইছে। তাওবা, ভালো নাই ভাই, ভালো করতে হবে। আচ্ছা, সো যাই হোক, আপনারা হচ্ছে গিয়ে এই পেজগুলা দেখে আপনারা হচ্ছে গিয়ে এনালাইজ করে নিবেন। স্টোর পেজের স্পিড ভালো আছে কি ভালো নেই। সো আপনাদেরকে আমি যদি আরেকটু দেখাই, যেমন ধরুন কোন একটি পার্টিকুলার বিজনেসের, তাদের এই মুহূর্তে ধরেন কোন একটা পার্টিকুলার বিজনেসে তাদের এই মুহূর্তে, আমি যদি হোমে যাই, ধরেন তাদের হচ্ছে গিয়ে কনভার্সন রেট হচ্ছে 2%, ঠিক আছে? 2% এ তাদের ধরেন ৫৫,০০০ সেল হয়েছে। এই 2% টাকে যদি 3% করা যায়, তাহলেই কিন্তু সেলটা আসলে অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমার চাইলে কিন্তু এড এর বাজেট না বাড়িয়েও জাস্ট এই কনভার্সন রেটটাকে বাড়িয়ে আমরা কিন্তু চাইলে বাড়াতে পারি। সেলটা বাড়াতে পারি। এই যে দেখেন, ফর্মুলাটি কি কমপ্লিটেড চেকআউট ডিভাইডেড বাই সেশন, যেটা আমরা শুরুর দিকে বলেছি। সো আশা করছি বুঝতে পেরেছেন, এই অপশনগুলা, এই ফিক্সেস গুলা, কুইক ফিক্সেস গুলা করেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এড এর পিছে বসে থাকতে হবে না। আপনি এড আসলে যতই ভালো চালান, আপনার ল্যান্ডিং পেজের এক্সপেরিয়েন্স যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষজন আসলে কনভার্ট হবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর কেউ যদি আমার ওয়েবসাইট থেকে Facebook অ্যাডস, Google অ্যাডস অ্যাডভান্স ভাবে শিখতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।